কুন্তিপুর গ্রামের এই বাজারে প্রতি বৃহস্পতিবার আর শনিবার বড় হাট বসে। ভোর থেকে শুরু হয়ে রাত পর্যন্ত জমজমাট থাকে পুরো এলাকা। কিন্তু সেদিন সকাল থেকেই আকাশ ভেঙে বৃষ্টি নেমেছিল, আর সেই কারণে সারাদিন তেমন একটা খরিদ্দারের দেখা মেলেনি বাজারে। তবে সন্ধ্যার পর বৃষ্টি কিছুটা কমে আসতেই ধীরে ধীরে লোকজন আসতে শুরু করে। ক্ষতির কথা ভেবে বাজার কমিটির লোকেরা সিদ্ধান্ত নেয় সেদিন রাত ৯টা পর্যন্ত দোকান খোলা থাকবে। আরে ধুর ধুর, কি একটু বৃষ্টি হলো, আর বৃষ্টির সাথে সাথেই লোডশেডিং হয়ে চারপাশটা কেমন অন্ধকার করে দিল। বৃষ্টি কিন্তু খুব একটা কমও হয়নি রে সৌমেন। শুনলাম দক্ষিণ পাড়ার জমিগুলিতে অনেক জল উঠিছে, আর বিদ্যুতের একটা খুঁটিও নাকি পড়ে গিয়েছে। দুর্ভাগ্যবশত বৃষ্টির কারণে বৈদ্যুতিক খুঁটি পড়ে যাওয়ায় সন্ধ্যার পর থেকেই পুরো বাজারে লোডশেডিং শুরু হয়। চারদিকে অন্ধকার নেমে আসে, তাই প্রতিটি দোকানে জ্বালানো হয় হ্যারিকেন, আর হ্যারিকেনের সেই হলদে আলোতেই চলতে থাকে কেনাবেচা। আমি খানিক আগেই ওদিক থেকে এলাম, কই কিছু শুনলাম না তো। তুই কিছু শুনবি কি করি রে? তুই কি কোনো কিছুতে আগ্রহ রাখিস নাকি? আমি কোনো কিছুতে আগ্রহ রাখি না মানে কি? তুমি কি বলতে চাইছোটা কি বলো তো রামুদা? সামান্য কথা নিয়ে রামু আর দীপনের রাগারাগি দেখে কিছুটা নড়ে চড়ে বসলেন কুন্তিপুর গ্রামের একমাত্র বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ভূপেন। চায়ে একটা লম্বা চুমুক দিয়ে তিনি বললেন, আহ, এসব কি ছেলে মানুষই শুরু করলি বলতো তোরা? কোথায় কি ঘটেছে এই নিয়ে এত তর্ক বিতর্কের কি আছে? হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছো গো ভূপেন জেঠু। এই তোরা এসব বাদ দে তো, তার থেকে বরং চল এই ঝড় বৃষ্টির রাতে ভূপেন জেঠুর কাছে ভূতের গল্প শুনি। হ্যাঁ হ্যাঁ, একদম একদম ঠিক কথাই বলেছিস সৌমি। ও ভূপেন জেঠু, বলছিলাম যে তুমি আমাদের একটা ভয়ানক ভূতের গল্প শোনাও না। কিন্তু তোরা এসব ভয়ের গল্প শুনে পরে আবার ভয়ে বাড়ি ফিরতে পারবি তো? ওসব নিয়ে তোমায় ভাবতে হবে না, তুমি আগে গল্পটা শুরু করো। তাহলে শোন, তবে এটা কোনো গল্প নয়, এটা আমার নিজের জীবনের একটা সত্য ঘটনা। আজ থেকে প্রায় 25 কি 30 বছর আগের কথা। তখন আমার বয়স মাত্র 25 বছর। এক ঝড় বৃষ্টির রাতে আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছিল যেটা আজও ভুলতে পারিনি। আজ থেকে প্রায় 25 বছর আগের কথা। তখন ভূপেন ছিল একেবারে তরতাজা যুবক। গ্রামেরই আরেক ছেলে কৌশিকের সঙ্গে প্রায় বড় মাঠে গরু চড়াতে যেত সে। সেদিনও নিজেদের গরুগুলো নিয়ে মাঠে এসেছিল তারা দুজনে। বন্ধু, এখানে আর একা একা কতক্ষণ বসে থাকবি বলতো? সকাল থেকে গরুর পেছনে ঘুরতে ঘুরতে আমার তো কোমরই ভেঙে যাবে বলে মনে আছে। তাহলে কি করবি? গরু চড়ানো ছাড়া তো আমাদের কোনো কাজও নেই। আমি আমি বলি কি, চল আমরা একটু নদীর ধারে গিয়ে বিড়ি টিড়ি খেয়ে আসি। গরুগুলো তো এখানে বাঁধাই আছে, কোথাও যাবে না। হুম, কথাটা খুব একটা মন্দ বলিসনি। চল, যাওয়া যাক। বলা মাত্রই আর এক মুহূর্ত দেরি না করে সাথে সাথেই গরুগুলোকে মাঠের মাঝখানে রেখে গল্প করতে করতে নদীর দিকে হাঁটতে শুরু করল ভূপেন আর কৌশিক। তোকে সেই কখন থেকে বলছি কৌশিক চল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তুই আমার কোনো কথাই শুনলি না।
কতটা দেরি হয়েছে দেখ। তাতে কি হয়েছে? ওই একটু আধটু দেরি হলে এমন কিছুই হয় না। ওখানটায় গিয়ে শরীরটা কেমন চাঙ্গা হয়েছে সেটা বল। ভালো যে আমার লাগেনি সেটা বলবো না, ভালো আমারও লেগেছে। তবে গরুগুলোর জন্য ভীষণ চিন্তাও হচ্ছে। সন্ধ্যার পর তো কখনো গরুগুলোকে এভাবে মাঠে রাখিনি। আরে কিছুই হবে না, তুই অযথাই বেশি বেশি ভাবছিস। গল্প করতে করতে কখন যে অনেকটা সময় কেটে গিয়েছিল সেটা যেন টেরই পায়নি তারা। কিন্তু মাঠে ফিরে এসে দাঁড়াতেই সামনের দিকে তাকিয়েই ধপ করে উঠল ভূপেনের বুকের ভেতরটা। এ কি, আমার সাদা গরুটা, আমার সাদা গরুটা গেল কোথায়? এইখানেই তো বাঁধা ছিল। কোথায় আবার যাবে? এই আশেপাশেই হয়তো আছে, ভালো করে দেখলেই পাওয়া যাবে। আমি তোকে বারবার বলেছিলাম এতটা দেরি করিস না কৌশিক, তুই শুনলি না আমার কথা। এখন এখন আমার সাদা গরুটাকে কোথায় পাবো? তুই এত চিন্তা করিস না রে ভূপেন, চল চল গরুটাকে পুরো মাঠ খুঁজি। তারা পুরো মাঠে গরুটাকে খুঁজতে লাগলো, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও সাদা গরুটার কোনো দেখা মিলল না। ওরে ওরে, আমার সাদা গরুটা, আমার সাদা গরুটা কোথায় গেল রে? এভাবে বিচলিত হোস না ভূপেন, তার থেকে চল গরুটাকে আবারও খুঁজি। পুরো মাঠেই খুঁজলাম রে কৌশিক, কিন্তু কই, কোথায় আমার সাদা গরু? ভূপেন, নদীর ওদিকটা একটু দেখি গিয়ে চল। কুন্তিপুর গ্রামের বড় মাঠের পাশ দিয়েই বয়ে চলে গিয়েছে খুব সরু ও ছোট্ট একটা শাখা নদী। অবশেষে নদীর কাছেই ভূপেনের সাদা গরুটাকে খুঁজতে গেল তারা। ভূপেন, ভূপেন, ওই দেখ, তোর সাদা গরুটা ওই হিজল তলায় ঘাস খাচ্ছে। কি, আমার সাদা গরুটা তো সত্যি সত্যি হিজল তলায় ঘাস খাচ্ছে, কিন্তু গরুটা ওপারে গেল কি করে? নদীটা সরু হলেও তো বেশ গভীর, আর এই গভীর নদী ওই গরুর পক্ষে পার হওয়াটা তো অসম্ভব। আরে এটা কোনো বিষয় হলো নাকি? নদীটা গভীর হলেও বেশ ছোট, গরু হয়তো সাঁতরে সাঁতরেই পেরিয়ে গিয়েছে। তুই এসব নিয়ে মাথা ঘামাস না, তার থেকে চল গরুটাকে নিয়ে আসি, রাত কিন্তু অনেক হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই চল। কেমন যেন অস্বস্তি লাগলেও কৌশিকের কথায় আর আপত্তি করল না ভূপেন। এরপর সেখানে গিয়ে গরুটাকে ধরে নিয়ে আবারও হাঁটতে শুরু করল তারা দুজন। গরুটা যে পাওয়া গিয়েছে, এই শান্তি, এবার ভালো ভালো বাড়ি ফিরতে পারলে হলো। নদীর ওপার থেকে গরু ফিরিয়ে আনতে আনতেই সন্ধ্যা পেরিয়ে রাত 7:30 বেজে যায় ভূপেন ও কৌশিকের। এরপর বাকি গরুগুলো নিয়ে দ্রুত বাড়ির পথে রওনা দেয় তারা। তা যা বলেছিস ভাই, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমার কথায় ওদিকটায় গিয়েছিলি, আবার আমি দেরিটাও করেছি। গরুটা না পাওয়া গেলে যে আমারই বেশি কষ্ট হতো। আরে আরে, গরুটা এভাবে ছুটছে কেন? এই এই দাঁড়া, এই দাঁড়া কৌশিক, গরুটা তো জঙ্গলের দিকে চলে গেল রে। এখন কি করব বলতো? এক কাজ করি, চল বাকি গরুগুলোকে গাছের সঙ্গে বেঁধে রেখে ওই গরুটাকে নিয়ে আসি। হ্যাঁ, ঠিক বলেছিস, তাই করতে হবে। সাদা গরুটা পালিয়ে যেতেই বাকি গরুগুলোর আচরণও অস্বাভাবিক হয়ে উঠল মুহূর্তেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আর এক মুহূর্তও দেরি না করে বাকি গরুগুলো গাছের সাথে বেঁধে সাদা গরুটাকে খুঁজতে জঙ্গলের ভেতর চলে গেল তারা।
ওই তো ওই তো গরুটা। যাক বাবা, অবশেষে পাওয়া গেছে। আর কোনো চিন্তা নেই। পাওয়া যখন গিয়েছেই, তখন এখানে আর দাঁড়িয়ে না থেকে চল গরুটা নিয়ে আসি। গরুটা আনার জন্য কয়েক কদম এগোতেই শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেল তাদের। হায় ভগবান, এ- এ কি দেখলাম আমি? গরুটার গরুটার মাথা এমন অদ্ভুত লাগছে কেন? সত্যি তো, গরুর মাথায় এটা কি? আমার কি মনে হচ্ছে বলতো? আমার মনে হচ্ছে এটা কোনো গরু নয়, এটা অশরীরী কিছু। সাহস পেলি কি করে? তোরা জানিস না এখানে কেবল আমার রাজত্ব চলে? কিন্তু কিন্তু তুমি কে? আমি যেই হই না কেন, আজ আমার হাত থেকে তোদেরকে কেউ বাঁচাতে পারবে না। কৌশিক, আর দাঁড়িয়ে থাকিস না, পালা। আজ আমার হাত থেকে তোরা কিছুতেই পালিয়ে বাঁচতে পারবি না। তোদেরকে আজ আমি চিবিয়ে চিবিয়ে খাবো। উম্মা। ঠিক সেই সময় পাশের শাখা নদীর ভেতর দিয়ে নৌকা চালিয়ে গান গাইতে গাইতে যাচ্ছিল এক মাঝি। নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনা পাখি হায় রে কান্দে রইয়া রইয়া, ওরে নীল দরিয়া। বাঁচাও, আমাদের বাঁচাও, বাঁচাও আমাদের। বাঁচাও! কে কোথায় আছো? আমাদের বাঁচাও! এ কি, এত রাতে এভাবে চিৎকার করছে কারা? কেউ কি তবে কোনো বিপদে পড়েছে? ভয় নেই, তোমাদের কোনো ভয় নেই। দূর হ, দূর হ অপদেবতা। হ্যারিকেনের আগুনের আলো পড়তেই বিকট চিৎকার করে জঙ্গলের অন্ধকারে মিলিয়ে গেল সেই অভিশপ্ত প্রাণী। চলো, এইখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থেকো না, চলো তোমরা। রাতের সেই ঘটনাটা আসলে কি ছিল সেটা যাচাই করতেই পরদিন সকালে আবারও সেই জায়গায় গেল ভূপেন, কৌশিক ও মাঝি। জঙ্গলের ভেতর গিয়েই আচমকা থমকে দাঁড়ালো তারা তিনজন, কারণ তাদের সামনে পড়ে আছে সেই ছিন্ন ভিন্ন সাদা গরুটা, আর গরুর চারপাশ ভেসে আছে রক্তে। সেই সাথে গরুটার শরীরের বিভিন্ন অংশ ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হয়েছে দেখে মনে হচ্ছে কোনো ভয়ঙ্কর হিংস্র প্রাণী রাতের অন্ধকারে এটাকে টুকরো টুকরো করে ফেলেছে। ও জেঠু, তোমরা সেদিন যে জিনিসটা দেখেছিলে সেটা আসলে কি ছিল? আমি আজও জানি না ওটা কি ছিল, তবে এটুকু জানি সেদিন মাঝি না এলে হয়তো আমি আর কৌশিক কেউই বেঁচে ফিরতাম না। তারপর আর কখনো কি এই জঙ্গলে গিয়েছিলে? না রে, আর কখনোই যাইনি, দিনের বেলাতেও না,
বুঝলি তো, কিছু কিছু জায়গা আছে যেগুলো থেকে দূরে থাকাই ভালো। ধুর, এসব শুনে এখন আমার বাড়ি ফিরতে হবে ভাবতেই কেমন যেন গাটা একেবারে ছমছম করছে। আরো একই অবস্থা ভাই। আর একটা কথা সব সময় মনে রাখবি, ভূত থাকুক বা না থাকুক, অন্ধকারে অযথা ঘোরাঘুরি না করাই ভালো।